সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংস্কারের বাহানায় নির্বাচন বিলম্বিত হওয়া ঠেকাতে বিএনপি আপোষ করে জুলাই সনদে সই করেছিল। তবে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মতে বিএনপি জুলাই সনদকে দলীয় ইশতেহারে পরিণত করে প্রতারণার দলিলে রূপান্তর করেছে। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দাবি, ৭১-এর জামায়াত আর এখনকার জামায়াত এক নয়। বিপরীতে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংসদে আইন পাশের মাধ্যমে জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ক্ষমতার চেয়ার। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং গোলাম মাওলা রনি, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান শিরোনাম। বিশ্ব দরবারে দেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান প্রধানমন্ত্রীর। বন্ধ কারখানা পর্যায়ক্রমে চালুর ঘোষণা, কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি। ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত শ্রমিকরা। অভিযোগ জামায়াতের। দূতাবাসগুলোকে প্রবাসীদের স্বার্থ রক্ষার আহ্বান। নিখোঁজের ২ সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির দেহাবশেষ শনাক্ত। সহপাঠীদের চোখের জলে লিমনকে শেষ বিদায়। মরদেহ আনা হচ্ছে সোমবার। হাওরে ফের বৃষ্টি, থামছে না উজানের ঢল। নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা। ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষি। বাড়তি মজুরিতেও শ্রমিক না পাওয়ায় দুশ্চিন্তা। এবং হাম ও উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৪ শিশুর মৃত্যু। সুস্থ হওয়ার পরও ঝুঁকিমুক্ত নন হামের রোগী। ফের আক্রান্ত হতে পারেন ভাইরাল ইনফ্লুয়েঞ্জায়। ১ মাস আইসোলেশনে রাখার পরামর্শ। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ক্ষমতার চেয়ার। রনি ভাই, আপনাকে দিয়েই শুরু করি আলোচনাটা। এই যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটা গতকালকেই সমাপ্ত হয়েছে, এবং এই অধিবেশন নিয়ে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন যে শেষ দিনে যেটি হয়েছে একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ ছিল। সবকিছু মিলিয়ে প্রথম অধিবেশনের আসলে প্রাপ্তিটা কি? প্রথম হলো যে সংসদ কিন্তু দেখতে শুনতে ইন জেনারেল ভালো ছিল। মানে এখানে আলাপ আলোচনাগুলো হয়েছে, যথেষ্ট উত্তেজনা ছিল, কেউ শালীনতার সীমা অতিক্রম করেনি। আর আমাদের দেশের মানুষ যে ধরনের বিতর্ক পছন্দ করে, জামাত এবং সরকারি দল তাদের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল মানে মোটা দাগে যে সকল বিতর্ক হয়েছে, দেশের কোনো উপকার হয়নি, কিন্তু পাবলিক খুব আনন্দ পেয়েছে, ভীষণ রকম আনন্দ পেয়েছে, হুমায়ুন আহমেদের নাটকের মতো। এটা হলো প্রথম, যে আমাদের এই দেশের যে দুরবস্থা, এই সময়টাতে সব মানুষের মনে অনেক দুঃখ। তো সেই দুঃখের মধ্যে এই ধরনের যে বিনোদন, সেই বিনোদন পেয়ে মানুষ কিছুটা হলো স্বস্তি পেয়েছে যে না, দেশে রাজনীতি হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই সংসদে অনেকগুলো ঘটনা ঘটেছে। যেমন একজন বিরোধী দলীয় নেতা বা সংসদ সদস্য অসুস্থ হয়েছেন, প্রধানমন্ত্রী তাকে দেখতে গিয়েছেন, ইতিপূর্বে কখনো হয়নি। তারপরে প্রধানমন্ত্রী ডেকেছেন বিরোধী দলীয় নেতা, তার সঙ্গে তার অফিসে দেখা করতে গেছেন। এটাও একটা বিশাল ব্যাপার। তো এইগুলো পজিটিভ দিক। আর সবচেয়ে আশ্চর্য, মানে যাকে বলা হয়, যেটাকে আমাদের সবার কাছে আরব্য রজনীর কাহিনীর মতো, প্রধানমন্ত্রী বলেছেন যে তার চেয়ারটা খুব গরম। এখন এটা উনি যে উদ্দেশ্যে বলেন না কেন, পাবলিকের এখন আগ্রহ যাচ্ছে, চেয়ার আবার গরম হয় কি করে, কেমন গরম, কত ডিগ্রি গরম, ওটা বসলে কেমন লাগে, এটা গরম গরম চেয়ার কেমন লাগে, হিটেড অ্যান্ড মাসাজিং। তো অনেক সময় দেখা যাচ্ছে যে গরম চেয়ারে বসলে না মানুষের একটা থেরাপি হয়ে যায়। আপনার পিঠে যদি ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকে, মেরুদণ্ডে ব্যথা থাকে, তো এই হ্যাঁ সেখানে আর গরম চেয়ারে আপনার ওই ভালো হয়ে যায়। তো সেক্ষেত্রে বাংলাদেশে যেগুলো কোমর ভাঙা মানুষ আছে, তারপর শেষে যাদের মাজায় ব্যথা আছে, তারা সবসময় চিন্তা করবে যে আল্লাহ, সারা জীবন তো ঠান্ডা চেয়ারে বসলাম, তো প্রধানমন্ত্রীর যে চেয়ারটা এত গরম, একটু বসলে কেমন লাগে। এটুকু অনেকে চিন্তা ভাবনা করতে পারে। প্রধানমন্ত্রী যেটা বোঝাতে চেয়েছেন যে এটার যে অনেক যন্ত্রণা আছে, কিন্তু মানুষ বক্তব্য হলো যে যন্ত্রণা থাকুক, তবুও আমরা এটা বসেছি। আমি একটা নিজের ব্যক্তিগত ছোট অভিজ্ঞতা বলি। 80-র দশকে আমি খবরে চাকরি করতাম, আমি ইয়াং ছিলাম, একদম খুব ইয়াং ছিলাম।
তো খবরের সম্পাদক মিজানুর রহমান মিজান খুব স্নেহ করতেন, প্রায় ডাকতেন। তো একদিন উনি ওনার যে বড় চেয়ারটা, বিশাল একটা রুম, সেই চেয়ার উনি ঢুলতেছেন। তো আমার দেখে আমার এত ভালো লাগলো, আমি খুব অবাক বিশ্বে ওনার দিকে তাকিয়ে থাকলাম। উনি বললো যে, বাবা তুমি তো কখনো আমার দিকে এভাবে তাকাও না, আজকে এভাবে তাকায় আছো কেন? আমি বললাম, স্যার আপনি এভাবে চেয়ারে ঢুলতেছেন, এটা আমার খুব ভালো লাগছে। তো বললো যে, বাবা তোমার কি চেয়ারে বসতে ইচ্ছা করে? তা আমি বললাম, জি স্যার আমার বসতে ইচ্ছা করে। বলে, না 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 না, সে জিব্বা কামড়েছে, এই কাজ কখনো করবা না, এই চিন্তাই করবেন, এটা আগুন আগুন আগুন। আমি বললাম যে আগুন হোক যত, কিন্তু স্যার আমার তো বেশ ইচ্ছা করে। তখন আমাকে বলে, পাগল বলে কি? পাগল বলে কি, বাবা তোমাকে একটা কথা বলি, এটা একটা ভাগ্যের ব্যাপার। ভাগ্য যদি তোমাকে চেয়ার না দেয়, তুমি কখনো এই চেয়ারে বসতে পারবে না। আমার এই অফিসে অনেক লোক আছেন যারা আমার সে জ্ঞানী গুণী, কিন্তু আমার অধীনে চাকরি করে। আমি একটা ড্রিল শিক্ষক, তারপর আল্লাহ আমাকে এই চেয়ারে বসাইছে। বাবা তুমি মানে কাজের পিছনে ছুটে কখনো টাকা উপার্জন করতে পারবে না, টাকা যদি তোমার পিছনে না ছুটে। তো এই কথাটা আমি বললাম এই কারণে যে, এই যে এর আগে বললাম যে প্রধানমন্ত্রীর গরম চেয়ার শুনে মানুষ তো এমনি গরম হতে চায়। বেশিরভাগ মানুষ বলে যে, দেখবেন যে গরম হওয়ার জন্য তারা নানা রকম বডিগার্ড রাখবে, দামি গাড়ি কিনবে, দামি টাই পরবে। এর মেইন কাজ হলো সে দেখাবে তার অনেক রাগ, তার অনেক ক্ষমতা, তার অনেক গরম। এর সঙ্গে যদি আবার চেয়ার যুক্ত হয়ে যায়, চেয়ারও গরম, মানে প্রধানমন্ত্রীর পদ গরম, পদবি গরম, চারিদিকে এত সেলুট। তো এখন সে এই যে তার এই চেয়ারটা সম্পর্কে অনেকগুলো মানুষকে সে যাকে বলে আগ্রহান্বিত করে ফেলেছে। তারা এখন চিন্তা করবে চেয়ারে কী করে বসা যায়। এরকম নিউ ডাইমেনশন অনেক কিছু ঘটছে এই পার্লামেন্টে, যেটা ইতিপূর্বে কখনো ঘটে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো জামাতের জন্য এটা খুবই অসহনীয় ছিল। আমরা তো জামাতকে ধরেন অন্য সময় পিছন থেকে গালাগালি করছি, ওরা রাজাকার, ওরা আলবদর, ওরা শামস। এইবার পার্লামেন্টে একেবারে চোখে চোখ তুলে জামাত, যেমন একজন সংসদ সদস্য বলেছেন যে, ওই দেখেন ওখানে উর্দু বই আছে, ওরা বাংলা বই না পড়ে উর্দু বই পড়ে, এই জন্য আমি উর্দুতে কথা বললাম। আরেকজন সেটা একেবারে সরাসরি, এই রাজাকারের বাচ্চা, এই আলবদরের বাচ্চা। তো এরকম যে সরাসরি বলাটা, মানে এটা আমাদের বাংলাদেশে কখনো হয়নি। এবং এই কথা শোনার পরে জামাতের যে প্রতিক্রিয়া, আমরা তো জামাতকে বলতে মনে করতাম একটা শান্ত শিষ্ট ভদ্রলোকদের দল, মাথায় টুপি পরে ঘুরে, যাকে দেখে তাকে হ্যান্ডশেক করে, জড়ায় ধরে, তারপর শেষে মানুষকে চুম্বন করে, এটা ইসলামী মোসাহেফা। এরা যে উত্তেজিত হতে পারে, এরা যে তিড়িং বিড়িং করে লাফাতে পারে, এটা ফজলুর রহমান সাহেব যখন বক্তব্য দিলেন, মনে হলো তাদের গায়ের উপর যেন বারুদ পড়েছে। বারুদ পড়লে যেভাবে মানুষ লাফায় ওঠে, ওভাবে তারা পুরো সংসদ উত্তাল করে ফেললো। এবং আমার যতগুলো সংসদ দেখেছি, এত উত্তেজিত সংসদ দেখি না। আমাদের মেজর হাফিজ একজন বীর প্রতীক, একজন মুক্তিযুদ্ধের যাকে বলা হয় খেতাবপ্রাপ্ত লোক, 7 বারের সংসদ সদস্য, সে নিজেও অবাক হয়ে গেছে। সে বলতেছে, মাননীয় সংসদ সদস্য, আপনারা বুড়া বুড়া মানুষ, বয়স্ক মানুষ, এখানে আপনার নাতির মতো মানুষ এখানে বসে আছে, আপনাদের কাণ্ড কারখানা দেখে এই নাতিরাও হাসবে। তারপরে শেষে উনি মানে যেটা পার্লামেন্ট, উনিও মানে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছেন। পার্লামেন্টে কখনো কোর্টের মতো অর্ডার বলে না, ওই যে হাতুড়ি দিয়ে কখনো অর্ডার বলে না, এটা কোর্টে আছে। কিন্তু তিনি ওই পার্লামেন্টে ওইভাবে বলতেছিলেন, অর্ডার। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসে না। আবার অনেক মেম্বার অফ পার্লামেন্ট তারাও যে এমপি হয়েছে, কিন্তু তারা যে এমপি হয়েছে এটা বুঝতে পারছে না। তারা বলছে মাই লর্ড। তা আবার বলতেছে যে আমরা সারা জীবন উকিল ছিলাম, মানে কোর্টের সামনে মাথা নোয়ানো। তো এই যে দেখেন, কারো মাথা নোয়ানো, কারো পিঠ নোয়ানো, কারো কোলাকুলি করার অভ্যাস, এই অভ্যাসগুলো এই প্রথম সংসদে প্রকট আকার ধারণ করেছে। জি, রনি ভাই আপনার কাছে আবার আসবো। আজিজ ভাই, যেটি রনি ভাই বললেন যে এত উত্তেজিত সংসদ আসলে তিনি দেখেননি বা দেখা যায় না সাধারণত। আপনার কি পর্যবেক্ষণ, আপনি কেমন দেখলেন প্রথমে? ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা রনি ভাইকে। দেখেন, আমি এটাকে খুব বড় উত্তেজনা হিসেবে দেখি নাই। কারণ প্রধানমন্ত্রী বলেছে আজকে যেমন চেয়ার গরম, সমস্যার কারণে উনি সমস্যাটা বোঝানোর চেষ্টা করেছে। এই চেয়ারটায় বসলে অনেক দাবি দেওয়া, অনেক সমস্যা ফেস করতে হয়। দেশটা এখন সমস্যা সংকুল, এতে কোনো সন্দেহ নাই। অন্তর্বর্তীকালীন সরকার অনেক সমস্যা ফেলে গেছে, এবং এই সরকার তো সমস্যা তৈরি করে নাই, সব সমস্যা কিন্তু তাদের কাছে এসে চলেছে। ধরেন জ্বালানি সমস্যা, এই সব সমস্যা, বেকারত্ব সমস্যা। বিশ্ব ব্যাংক বলেছে আমাদের জিডিপি হবে 3.9%, তার মানে দুর্ভিক্ষ হবে। ব্যাপারটা তো ওই জায়গায়। এখন তারপরেও ধরেন প্রধানমন্ত্রী আজকে বলল এক এক করে
আপনার ইন্ডাস্ট্রি কলকারখানা কলকারখানা যেগুলো বন্ধ খুলতে হয়ে হবে, গেছিল। বন্ধ হয়ে গেছে, যেগুলো বন্ধ হয়ে গেছে এগুলো কলকারখানা ধরেন এখন অর্থনীতি ঠিক নাই, 24 লাখ কোটি টাকার 24 লাখ কোটি লোন টাকার, লোন 24 তো লাখ কোটি টাকা। হ্যাঁ, লাখ কোটি টাকা। এখন ধরেন সামনে বাজেটের জন্য টাকা ধরেন লাগবে প্রায় 9 লাখ কোটি টাকা। এই টাকা IMF বাইরের থেকে জোগাড় করার চেষ্টা করা হচ্ছে। এই 24 লাখও তো লোন শোধ দিতে হবে। এই লোন তো এই সরকার করে নাই, কিন্তু লোন তো সরকারকে দিতে হবে। তারপরে আবার ঠিক ইলেকশনে ক্ষমতার ছাড়ার 3 দিন আগে, ইলেকশনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করে গেছে, আনডিসক্লোজ চুক্তি। সেই চুক্তি কিন্তু বাস্তবায়ন শুরু হয়ে গেছে। ওই যে বোয়িং টোয়িং কেনা হলো। বোয়িং 14টা কিন্তু অলরেডি ফ্রান্স থেকে কেনার কথা, এয়ারবাস, সেখানে বলা প্রযুক্তিতে আছে যে না, সেখান থেকে কেনা যাবে না, তাদের কাছ থেকে নিতে হবে, এবং তাদের সাথে অলরেডি চুক্তি হয়ে গেছে। অর্থাৎ যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটা বাস্তবায়নও শুরু হয়ে গেছে। এবং আমি ওটা কিন্তু লিখেছি যে আপনার ভারতের সাথে যে চুক্তি ফাঁদে বাংলাদেশ, এবং অলরেডি এটা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। এবং প্রত্যেকটা জায়গায় যে সব শর্ত দেওয়া হয়েছে সেই সব শর্ত যদি পালন করে তাহলে একদম মানে যুক্তরাষ্ট্রের বলয়ের ভিতরে ঢুকে যাবে। এবং তারা যে এমন চুক্তি আছে, ধরেন যেমন জেনারিক নেম আপনার ওষুধে সব জেনারিক নেম থাকে না, জেনারিক নেম ব্যবহার করতে পারবে না। বিএনপি সরকারের কাছে মানে এই চুক্তিটাকে রিভিউ করার কোনো সুযোগ ছিল না? এখন যেভাবে চুক্তিটা আমি লিখেছি, পত্রিকায় ছাপা হয়েছে, কিন্তু এটা তো চুক্তি রিভিউ করার স্কোপ কম। আমি বলেন অনেক কিছু তো এই যে ধরেন রনি ভাই বললো, আপনি বলতেছেন পার্লামেন্টে এই হলো সেই হলো, একটা বার শুধু রুবিন ফারানা কথাটা উত্থাপন করতে চাইছে, কিন্তু তারপরে তাকে সে আর কথা বলতে পারে নাই, এই চুক্তি নিয়ে কোনো কথা বললো না। কিন্তু আমেরিকার ওয়েবসাইটে তো দিয়ে দিছে, সেই ওয়েবসাইট থেকে আমি বের করে আমি লিখে দিছি, এটা তো মিথ্যা কেউ লেখে না, এবং সবটা বাস্তবায়ন হবে। এখন ধরেন এক্সপোর্টে আপনার 1% টাকা কমায় দিছে, 1%, কিন্তু তাদের কাছ থেকে তুলা সব কিছু অ্যাসেসরিজ কিনতে হবে। তো এখন আমরা তো আনি ধরেন এই আপনার ভারত থেকে, চীন থেকে, দক্ষিণ আফ্রিকার থেকে, এই কাছাকাছি জায়গার থেকে আমাদের অল্প দামে আনি। এখন তাদের ওখানে বেশি দাম দিয়ে আসতে হবে, তাদের তুলা সব দাম বেশি। তো এইভাবে সবচেয়ে বড় কথা, আমাদের ইন্ডাস্ট্রি যে আপনার যে ফার্মেসি মানে ওষুধ কোম্পানিগুলি, এই কোম্পানিগুলো তো বন্ধ হয়ে যাবে, তারা তো জেনারিক নাম ব্যবহার করতে পারবে না, ব্যবহার করতে গেলে যুক্তরাষ্ট্রকে ট্যাক্স দিতে হবে। তো সুতরাং আমি বলবো যে এই যে একটা যুক্তরাষ্ট্র আমাদের যে চুক্তিটা, এই চুক্তিটা আপনার রিভাইজ করার কোনো স্কোপ এখন যে বিষয় না, যে যুক্তরাষ্ট্র যেভাবে জেকে বসছে, তাতে করে এটা চেঞ্জ করা বাংলাদেশের জন্য খুব কঠিন। এবং এটা মেনে চললে এই দেশকে কিন্তু ওই যে ইন্ডাস্ট্রি খোলা যেগুলো বলছে প্রধানমন্ত্রী, এগুলো তো বাস্তবায়ন করা খুব কঠিন আমার কাছে মনে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকালকে সংসদে একটা কথা বলেছিলেন, এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে যে সংস্কারের বাহানায় নির্বাচন বিলম্বিত হওয়া ঠেকাতে বিএনপি আপোষ করে জুলাই সনদে সই করেছিল। দেখেন, এর আগেও বলেছি, আপনার এখানেও বলেছি যে বিএনপি প্রথম থেকে লন্ডন বৈঠক হয়েছে, এরপরের থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তবে কিন্তু যদি ছাড়া কোনো কথা বলে নাই। আমি কিন্তু বলেছি ইউনূসের ফাটাবাসের চিপায় পড়ছে বিএনপি, আমি বলেছি। অর্থাৎ বিএনপি কোনো মতে নির্বাচনটা চায়, সেটা অ্যাচিভ করার জন্য করছে। এখন যেটা বলছে সালাউদ্দিন সাহেব, যেটা বলছে সেটাও তো ঠিক বলে নাই। কারণ জুলাই সনদ আমার কাছে আছে, জুলাই সনদে যে পার্টি, কারণ বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে, জামাতও দিছে, এনসিপিও দিছে, বাম দলও দিছে, সেখানে কিন্তু লেখা আছে, ব্র্যাকেটে লেখা আছে নোট, যে যদি নির্বাচনী ইস্তিহারে কোনো দল জোট যদি দিয়ে জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তাদের মতো করে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ এটা আলী রিয়াজ সাহেব ঐক্যমত কমিশন থেকে যেটা দিছে, যারা নোট অফ ডিসেন্ট দিছে, এখন একমাত্র বিএনপি 2/3 মেজরিটি পাচ্ছে, তো সেগুলো তো দায় মুক্তি দেওয়া আছে। সেগুলো তো বিএনপি যদি জুলাই সনদের কথা বলেন, তাহলে তো তার দায় মুক্তি দেওয়া আছে, বিএনপি তো সব বাস্তবায়ন করতে বাধ্য নয়। দ্বিতীয়টা, যে জুলাই সনদটা জারি করা হয়েছে, সংবিধান যতক্ষণ জীবিত আছে, আপনার সংবিধানের 106 অনুচ্ছেদ মানলেন, সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিলেন, সংবিধানে
নিয়োগপত্র নিলেন, এই রাষ্ট্রপতির কাছে প্রত্যেকটা লোককে নিয়োগপত্র দিছে, এই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ নিয়োগপত্র দিলেন, 133টা অধ্যাদেশ মানলেন, কিন্তু এখন সংসদ মানবেন না কেন? আর পার্লামেন্টে আমি দেখলাম তো যে বিরোধী দলের নেতা বলল যে আমরা সংবিধান মানি, বলে তো মানলে সংবিধান অনুযায়ী আইন করেন, হয়ে গেল। জি। আমার বক্তব্য হচ্ছে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের শক্তি এখন পার্লামেন্টে, এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি বিশ্বাস করি, তাহলে আপনি কনস্ট্রাকটিভ আলোচনা করে যে যে জায়গায় গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন বাস্তবায়নের জন্য যতটুকু অ্যামেন্ড করা দরকার করে নেন। এখন প্রক্রিয়া নিয়ে ঝামেলা করবেন আর জনগণের উপরে ঘাড়ে বলা হয় যে গণভোট হয়েছে, 70% মতো ভোট পাইছে, সুতরাং এটা সব কিছুর ঊর্ধ্বে জনগণের রায়। আরে আদেশ দিয়ে এটা তো অবৈধ। এটা তো আইন যতক্ষণ সংসদে পাশ না হবে আইন হবে না তো। সুতরাং এই ডিবেটে না গিয়ে আমার বক্তব্য হচ্ছে বিরোধী দল সরকারি দল মিলে আলোচনা করে আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যতটুকু সংস্কার দরকার এটা করতে হবে, এটা আমারও দাবি। তবে বিএনপি যেসব জিনিস ধরেন টাইম বার্ড করে ফেলছে, 16টা অধ্যাদেশ টাইম বার্ড হয়ে গেছে, 4টে ল্যাপস হয়ে গেছে, ধরেন আরেকটা প্রেস কনফারেন্স করে বলেছে যে তারা এটাকে আরো শক্তিশালী করে নেক্সট পার্লামেন্টে উত্থাপন করবে। সেই শক্তিশালীটা কি ওনারা একটু ওয়ার্কআউট করে যদি আগেই ডিবেটে সংসদে উত্থাপন করতো, তাহলে এই জটিলতা তৈরি হতো না। সালাউদ্দিন আহমদকে এই কথাও বলতে হতো না যে নির্বাচনের জন্য আমরা এটা করছি, চতুরতা করছি। তো রনি ভাই, আজ সংসদে তো আলোচনা হয়েছে যে 71 সালে জামাতের ভূমিকা টমিকা নিয়ে, এবং আজকেও এটি নিয়ে কথা বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল কুমিল্লাতে। তিনি একটি অনুষ্ঠানে গিয়ে কথা বলেছেন যে 71-এর জামাত আর এখনকার জামাত এক নয়। ঘটনা সত্য, 71 তো জামাতের হাতে অস্ত্র ছিল, এখন তো জামাতের হাতে প্রকাশ অস্ত্র নেই। 71-এ তার অবাধে ধর্ষণ করতে পারতো, গণিমতের মাল লুট করতে পারতো, যার তার ঘরে ঢুকে যেতে পারতো, এর মা ওর ঘরে নিয়ে দিতে পারতো, এর বোনকে ধরে নিয়ে পাকিস্তানদের হাতে তারা হস্তান্তর করতে পারতো। এখন তো সভ্য সমাজ, স্বাধীন বাংলাদেশ, এখন তারা এই কাজগুলো করতে পারবে না। নাম্বার ওয়ান, ওই সময়টা তাদের কোনো মুখোশ ছিল না, আর এখন তাদের অসংখ্য মুখোশ আছে। এই হলো পার্থক্য, এর বাইরে অন্য কোনো পার্থক্য নেই। আর ব্রিডিং হয়েছে, 18 কোটি মানুষ। দেখা গেল যে আগে জামাতের সংখ্যা 7.5 কোটি বাঙালি অনুযায়ী যে রেশিও ছিল, সেই অনুযায়ী তো বর্তমানে 18 কোটি বাঙালি, সেই পরিমাণে তাদের তো বংশবৃদ্ধি ঘটেছে, প্রচণ্ড বংশবৃদ্ধি ঘটেছে, এবং কিঞ্চিত বেশি ঘটেছে, অন্যান্য দলের চাইতে কিঞ্চিত তাদের বংশবৃদ্ধি বেশি ঘটেছে। তো কাজেই আমার মনে হয় যে যিনি জামাতের সাধারণ সম্পাদক, তিনি সব দিক দিয়ে ভালো বলেছেন। এর বাইরে আরও জিনিস আছে, তারা এই সময়টাতে যথেষ্ট শক্তিশালী, এবং 71-এর তারা যে অপরচুনিটিটা পেয়েছিল, সেই অপরচুনিটিটা অ্যাভেল করার জন্য যে ধরনের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা ওই সময় দরকার ছিল, তার চাইতে এই সময়টাতে তাদের যে দক্ষতা, অভিজ্ঞতা এত বেশি যে পুরো বাংলাদেশটাকে তারা 18 মাস বলতে গেলে এমনভাবে চালিয়েছে যে তাদের গায়ে একটা ফুলের টোকা পড়েনি, কোনো মানুষ তাদেরকে দায়ী করে না। এবং এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ত্রাহি ত্রাহি অবস্থা, মানে আমরা শরৎচন্দ্রের একটা উপন্যাস আছে শ্রীকান্ত, অসাধারণ একটা সুন্দর কথা আছে যে আমার জাতও গেল পেটও ভরলো না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে যারা লোকজন আছে তাদের এই শরৎচন্দ্রের এই কথাটা যে আমাদের সবার ইজ্জত গেল, বেইজ্জতি হলাম, কিন্তু আমাদের কারো পেট ভরলো না, পেট অন্যজনে ভরে ফেলেছে। এখন কারা কারা পেট ভরে ফেলেছে এটা আমাদের এখন খুঁজতে হবে। কিন্তু মূল ব্যাপারটা হলো যে 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজগুলো করেছেন, মাখন খেয়েছে এক পক্ষ, কিন্তু দায়ী হতে যাচ্ছে মূলত বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। জামাত এখানে আবার সেই সাধ্যা তেঁতুলের বিচি হয়ে গেছে, এবং সেটা সেই 71 সালের তাদের যে পরাজয়, সেই পরাজয় থেকে তারা চমৎকারভাবে শিক্ষা গ্রহণ করেছে যে হাউ টু ম্যানেজ, হাউ টু অপারেট দ্য পাওয়ার পলিটিক্স। তো সেই জিনিসগুলো তারা অনেক সুন্দরভাবে করতে পারছে। বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূস কাঠগড়ায় কেন যাবে শুধুমাত্র? শুনেন, এই যে যুদ্ধ মানে একটা চুক্তি, আমি আপনাকে একটা কথা বলি যে বঙ্গবন্ধু 25 বছর একটা বন্ধুত্ব চুক্তি করেছিল, মৈত্রী চুক্তি। আমরা এখনও পর্যন্ত প্রমাণ করতে পারিনি সেই মৈত্রী চুক্তির মধ্যে একটা মন্দ জিনিস ছিল। আমরা এখন পর্যন্ত প্রমাণ পাইনি যে ওই 25 বছরের মৈত্রী চুক্তির ফলে আমাদের কোনো ক্ষতি হয়েছে এখন পর্যন্ত। শেখ হাসিনার জমানাতে আমরা সবাই প্রচার করেছি, আজিজ ভাই করেছে, আমরা করেছি যে দেশটা বিক্রি করে দিল। এ হলো
যাকে বলা হয় লেন্দুব দর্জির লেডি ভার্সন, লেডি লেন্দুব দর্জি। আমরা বলেছি যে এ বাংলাদেশকে সিকিম বানিয়ে ছাড়বে, এ ট্রানজিট দিয়ে দিয়েছে, বাংলাদেশের ভিতর থেকে ভারতীয় আর্মি যাবে এবং শেখ হাসিনাকে যেদিন যদি তার বিরুদ্ধে একটু লড়াই করা হয় অমনি লাখ লাখ ভারতীয় আর্মি বাংলাদেশে এসে ভরে ফেলবে। কিন্তু দেখেন শেখ হাসিনার জীবনে এত ট্র্যাজেডি আসলো, ভারতের একটা টিয়া পাখিও আসেনি, ময়না পাখিও আসেনি, উনি ওনার মতো গিয়ে সেখানে চলে গেছেন। এরপর তাদের সাথে যে এত ট্রানজিট, কোনোদিন ভারতীয় সৈন্য ঠন্য গোলা বারুদ অস্ত্র কিচ্ছু এখন পর্যন্ত গেল না। কিন্তু যে জিনিসগুলো আওয়ামী লীগকে মানে যাকে বলা হয় সেই যে ভারতের সেবাদাসী, ভারতের সেবাদাস, বঙ্গবন্ধু দেশটাকে বিক্রি করে দিয়েছিল 25 বছরের চুক্তি করে, এই কথাগুলো কিন্তু এখনও পর্যন্ত গ্রামে গঞ্জে আওয়ামী লীগকে ভুগাচ্ছে। আর আমি পরের যে অংশ বললাম যে আমরা কিছুই পাই না, এটা হলো বুদ্ধিবৃত্তিক অবস্থা। তো সেই দিক থেকে যদি আপনি ধরেন তাহলে এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা, এই চুক্তি একজন আইনের ছাত্র হিসেবে আমি এতটা অবমাননাকর চুক্তি, এতটা গোলামের চুক্তি, এতটা মর্যাদাহীন চুক্তি, একটা দেশ জাতির সার্বভৌমত্বকে অন্যের হাতে তুলে দেওয়ার, শুধু তাই না, আমাদের চিন্তা, আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের খাদ্যের অভ্যাস, এমনকি আমাদের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংগুলো, আগামীতে আমাদের যে শরীর গঠন হবে, আমাদের যে রিপ্রোডাক্টিভ হেলথ, সন্তান উৎপাদন করার ক্ষমতা, আমাদের যে রোগ বালাই দূর করার যে ক্ষমতা, এই পুরো জিনিসটা আমরা আমেরিকার হাতে তুলে দিয়েছি এই চুক্তির মাধ্যমে। জামাত কি বলছে? খলিলুর রহমান প্রথমে বললেন পররাষ্ট্রমন্ত্রী যে এই চুক্তি যখন স্বাক্ষর হয়েছে তখন বড় দুটো দলের সঙ্গে পরামর্শ করে তাদের কনসেন্ট নিয়ে এই কাজটা করা হয়েছে। জামাতের আমির প্রথমে বললেন তওবা আস্তাগফিরুল্লাহ, আমরা এটা কিচ্ছু জানি না। তাহলে দায়টা পড়লো কার? বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আমরাও জানি না। তাহলে কি হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি এই দুজনে মিলে এই চুক্তিটা করেছে। দিস ইজ ওয়ান। ফলে আগামী দিনে বিএনপির যে রাজনীতি, সেই পুরো রাজনীতির তার জন্য সবচেয়ে বড় লায়াবিলিটিস হয়ে যাবে এই আমেরিকার এই চুক্তি। এটা হলো থিওরিটিক্যাল। যারা সবাই বলবো যে আর এরা দেশ বিক্রি করে দিয়েছে, এরা দেশটাকে আমেরিকার হাতে তুলে দিয়েছে, এদের মধ্যে কোনো দেশপ্রেম নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দেশটা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তার পরবর্তী জেনারেশন, পরবর্তী লোকজন তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ডোনাল্ড ট্রাম্পের কাছে বিক্রি করে দিয়েছে। দিস ইজ হলো একটা ডায়ালগ। এটি নিয়ে ধরেন কিচ্ছু নাই। আমেরিকা আমাদেরকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার দিল, আমরা অনেক এই চুক্তি দ্বারা লাভবান হলাম, কিন্তু এই যে ন্যারেটিভটা শেখ কামালের ব্যাংক ডাকাতির মতো এই ন্যারেটিভটা যে তৈরি হয়ে গেল, এটা আগামী দিনে রাজনীতিতে বিএনপির জন্য একটা বিরাট কলঙ্ক হয়ে দেখা দেবে। দিস ইজ ওয়ান। প্র্যাকটিক্যালি আসেন এখন। এই মুহূর্তে এই আমেরিকা থেকে আপনি যদি 1 কোটি ভাগ করেন আমাদের দেশের স্বার্থ, দেয়ার ইজ এ রিজন। আমি মনে করি বাংলাদেশের সবগুলো গার্মেন্টস যদি আমাদের জন্য বন্ধ হয়ে যায়, আমি আর একজন গার্মেন্টস মালিক, আমি এই ব্যবসাটা বুঝি। মানে যারা এই সরকারে আছেন, মানে এই সরকারের মধ্যে এরকম বড় গার্মেন্টস ব্যবসা এরকম নেই তেমন। ব্যবসাটা বুঝি। আমেরিকার মার্কেট আমাদের দরকার নেই। আমেরিকা বরং আমরা যে স্ট্রং হই, আমেরিকা ভারতে আসবে, ভারতের বায়ারের মাধ্যমে আমাদের দেশ থেকে মাল কিনে চূড়া চালানের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে আমাদের গার্মেন্টস কিনবে। আমরা ওই জায়গাতে চলে গেছি। এটা শুধু হ্যান্ডেল করার জন্য একটা রাজনৈতিক প্রজ্ঞা দরকার, যেটা বিএনপি দেখাতে পারেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা দেখাবেন না, বিকজ তাকে এই কর্ম করার জন্য আনা হয়েছে। 11-এর সময় আমি বলি, 11-এর সময় যেহেতু ওই সিঙ্গারের মালিক ছিলেন মাহবুব জামিল সাহেব, এই বিমানগুলো গছিয়ে দেওয়ার জন্য মঈনুদ্দিন ফখরুদ্দিনকে এই বিমানগুলো গছিয়ে দেওয়ার জন্য এই সিঙ্গারের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান মাহবুব জামিলকে উপদেষ্টা বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো, এবং 3টা মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এবং যেই মুহূর্তে এই চুক্তিটা স্বাক্ষর হয়ে গেল, দেন তাকে কিন্তু সেখান থেকে মানে এই মঈনুদ্দিন ফখরুদ্দিনকে আউট করে দেওয়া হলো। আমেরিকা সবসময় 3টা ডাইমেনশনে খেলে। একজনকে দিয়ে ঘর সাজায়, এরপর তাকে আউট করে দেয়। আরেকজনকে দিয়ে বাসর সাজায়, বাসর ঘরে যখন স্বামী যায়, স্বামীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপরে করে কন্যাকে নিয়ে তারা নিজেরা ভোগ করে। এই হলো আমেরিকার ইতিহাস। আপনি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো দেখেন সেখানে, এখানে দেখেন চুক্তির অ্যারেঞ্জমেন্ট করাইছে, ঘর সাজাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে। ঘর সাজানো শেষ, 9 তারিখের পরে ইউ গো, তুমি চলে যাও। এই যে তারেক রহমান সাহেবকে দিয়ে এটা সাইন করাইছে, সাইন করানো শেষ, এখন তার প্রতি তাদের শুধু চাপ বাড়তে থাকবে, আগ্রহ শেষ। এই যে আমেরিকার যে পলিটিক্সের যে নেতিবাচক দিক, এবং এই কাজ করার জন্য তারা তাদের সমস্ত এজেন্ট, আমেরিকার এজেন্ট সরকারের বিভিন্ন জায়গাতে যেভাবে বসিয়ে রেখেছে, আমার কাছে মনে হচ্ছে না যে এই নবীন সরকার তাদের এই দুর্বল অবস্থায় আমেরিকার এই পলিসিগুলো মোকাবেলা করতে পারবে। ফলে
থিওরিটিক্যালি বদনাম এবং একই সঙ্গে এই চুক্তির যে ভয়াবহ যে সকল টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছেন, আমাদের শিল্প, কল কারখানা, চিন্তা চেতনা, স্পেশালি ফার্মাসিউটিক্যাল শিল্প, আমাদের যে ওষুধ শিল্প, যেটা উনি ইঙ্গিত দিয়েছে, ধরুন আমাদের একটা ওষুধ আছে প্যারাসিটামল। এখন এই যে প্যারাসিটামল, প্যারা শব্দটি যেখান থেকে আসছে, এটার যে এখন তাদের যে রাইট আছে, সেই রাইটটা ধরুন ফাইজার কোম্পানির। ফাইজার বললো যে আমাকে টাকা না দিয়ে তুমি এটা বের করতে পারবে না। ফলে এখন প্যারাসিটামলের যে দাম আছে, আমেরিকার এই চুক্তির ফলে ফাইজার যখন ক্লেম করবে বসবে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে যে দাম, তার 1/4 আমাদের দেশে ওষুধের দাম। এই ওষুধের দাম বেড়ে যাবে, কিচ্ছু করার থাকবে না। বিকজ আমাদের সমস্ত ওষুধগুলো যে গ্লোবাল যে নিয়মকানুন আছে, নিয়ম অনুযায়ী যারা উদ্যোক্তা, তাদের অনুমতি না নিয়ে, তাদেরকে রেভিনিউ শেয়ার না করে, আমরা কিন্তু আমাদের নিজেদের মতো করে এই যে জাতীয় ওষুধ নিছি, এই ওষুধ নীতি জাফরুল্লাহ সাহেব করে গেছিলেন এরশাদের জমানায়, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ল। তার মাধ্যমে আপনি আমি সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছি, পানির দামে আমরা ওষুধ কিনতে পাচ্ছি। আজ আমেরিকাতে গিয়ে দেখেন ওষুধের দাম কত, মালয়েশিয়াতে গিয়ে দেখেন একটা প্যারাসিটামল কিনতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, এত দাম। এর কারণ হলো তারা ওই আমেরিকার যে কোম্পানিগুলো আছে তাদেরকে রেভিনিউ শেয়ার। রনি ভাই, আপনার কাছে আসবো আবার। আজিজ ভাই, যেটি রনি ভাই বলছিলেন যে এই আমেরিকার সাথে বাংলাদেশের যে চুক্তি, এই চুক্তি বিএনপিকেও আসলে ভোগাবে বা বিএনপির জন্য এটি বোঝা হয়ে দাঁড়াবে। এর ফাঁকে একটা জামাতের আমিরের একটি মন্তব্য যোগ করে দিই। তিনি বলেছেন যে ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে তিনি আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা সামনে এগিয়ে যাই। তিনি বলছেন যে গাল গল্প করতে বা ইতিহাসের মাস্টার ছাত্র হতে সংসদে যায়নি বিরোধী দল। না, এটার ভিতরে কিন্তু ইনডাইরেক্টলি কথা বলছে, অর্থাৎ 71 ইতিহাস ওখানে, 71 ওখানে পড়ে থাক। এখন আপনি 25, 71 যা আছে সব ফেলে দেন, ভুলে যান, এটাই বলতে চাচ্ছে। কিন্তু 71 তো দেশ দিয়েছে, 71 সংবিধান দিয়েছে, 71 বাদ দিয়ে কোনো ইতিহাস বাংলাদেশের হবে না। 71, 52 পৃথিবীর ভিতরে একমাত্র বাঙালি যারা জীবন দিয়ে ভাষা আর্ন করেছে, এই 52কে ভুলতে পারবেন না। 52কে, 71কে রক্ত দিয়ে, 71 যিনি দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, 71-এর সাথে সে তুলনা করতে পারে। কেউ এটাকে তুলনা করতে পারবে না। হিমালয় পর্বত 71, আর আমি বলতেই হবে 24 হলো চারাগালির পাহাড়, কোনো তুলনা করতে পারবেন না। আরে ভাই, যত লোক ধ্বংস হয়েছে, যত লোক শ্লীলতাহানি হয়েছে, যত লোক বীরঙ্গনা হয়েছে, এবং আমার কাছে ডকুমেন্ট আছে, সারেন্ডারিং যে ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্টের কপি আমার মোবাইলে আছে। হ্যাঁ, সেখানে বলা হয়েছে পাকিস্তানি সোলজার যখন ভারতীয় অরোরার কাছে সারেন্ডার করে, তখন বলেছে যে পাকিস্তানি সোলজার এবং তাদের সহযোগীরা সব সারেন্ডার করবে। সহযোগীরা বুঝাইছে আলবদর, আল শামস, রাজাকার, এরা 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 সারেন্ডার করছে, তারা তো ওখানে অংশীদার। এবং তারপরে শুধু তাই না, তখন জামাত ইসলাম, নিজামে ইসলাম এবং মুসলিম লীগ ওই সহযোগিতা করছে পাকিস্তানিদের। সেই সময়ে জামাত ইসলাম রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিয়ে পাক হানাদার বাহিনীকে সিদ্ধান্ত নিয়ে সাহায্য করেছে, দায়িত্ব আছে না? সেই ইতিহাস কেন ভুলে যাবে? বলেন তো, কোন দেশের গণহত্যাকারী মাপ চেয়েছে? মাপ চায় নাই, মাপ পায় নাই, পেয়েছে? বলেন, গণহত্যার বিচার তো মাপ চেয়ে শেষ হবে না, মাপও চায় না। কয় যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি, আরে 71-এ 30 লক্ষ লোক মেরে ফেললেন, 1 লাখ বীরাঙ্গনা বানায় ফেললেন, 1 কোটি লোককে ভিনদেশি বানায় ফেললেন, আর সব রাস্তাঘাট, ব্রিজ সব ধ্বংস করে দিলেন, সব লুট হয়ে গেল। আপনি এখন বলবেন যে কিছু হয় নাই, কিছু হয় নাই, তো মাপ চাই শেষ হবে? গণহত্যার তো মাপ হয় নাই। এটাকে স্বীকার করতে হবে এবং এটার জন্য তাদের বিচার ভোগ করতে হবে। কারণ বহু দেশে বিচার হয়েছে, মাপ চেয়েছে, ফরমালি সে বহু আছে। কমপক্ষে পৃথিবীতে গণহত্যাকারীর দল কমপক্ষে 20-30টা দেশ আছে যারা ফরমালি মাপ চেয়ে, যাদেরকে হত্যা করছে তারা মাপ দিয়েছে, তারপরে মাপ হয়েছে। তা আপনি মুসলিম ধর্মে তো আছে, যাকে আপনি হত্যা করবেন তার পরিবার মাপ না করলে তো মাপ হবে না। এখানে তো বিচার ছাড়া তো কোনো রাস্তা খোলা নাই। তো এই জন্য উনি কিন্তু ওইটাই ইঙ্গিত করেছে, 71 ভুলে যান, অর্থাৎ ইতিহাসটা নেন না, আমাদেরকে এখন রাজনীতি করতে দেন। শহীদ মিনারে গেছেন না ফুল দিতে, কয় সরকারি আচার পালন করতে আইছি, অর্থাৎ মন থেকে দেশ মানে না। আমি অবজারভারে জয়েন করছি 80-তে, হামিদুল্লাহ চৌধুরীকে পেয়েছি,
হামিদুল্লাহ চৌধুরী সারা বিশ্বে, তখন ফরেন মিনিস্টার ছিল পাকিস্তান, সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে। হ্যাঁ, কিন্তু সাংবাদিকদের কারণে অবজারভার ছিল স্বাধীনতার পক্ষে। কিন্তু তিনি মৃত্যুর আগ পর্যন্ত দেশকে স্বীকার করে নাই, মৃত্যুর আগ পর্যন্ত স্বীকার করে নাই। পাকিস্তান একটা দেশ, তারা বলছে এটা ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে, দেশ ভেঙে গেছে। এবং জামাতের আমির কিন্তু বলেছে 47-এ আমরা ভূখণ্ড পেয়েছি, 47-এ ওনারা 47-কে অন করে। হ্যাঁ, ওনারা পাকিস্তানের বিরুদ্ধে সৃষ্টির বিরোধিতা করেছে, আপনার ভারতবর্ষ বিরোধিতা করেছে, বাংলাদেশের বিরোধিতা করেছে। ওনার কাজই হচ্ছে বিরোধিতা করা। এখন বাংলাদেশ হলে বাংলাদেশকে বিনা শর্তে, বিনা স্বার্থে আপনার বিচারের মুখোমুখি হইতে হবে এবং বাংলাদেশকে মেনে নিতে হবে, বাংলাদেশের সংবিধানকে মেনে নিতে হবে। আপনার এই সংবিধান, আপনার ধরেন জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে শেখ হাসিনা 17 বার মেজর সংশোধন করেছে, সবগুলো যার যার অনুকূলে করছে। আপনি আরও সংশোধন করেন, যেখানে ত্রুটি আছে সংশোধন করেন। এটা রক্ত দিয়ে পাওয়া সংবিধান, এটাকে তো আপনি ছুঁড়ে ফেলতে পারবেন না, ছুঁড়ে পারবেন না। আপনাকে এটা বিপ্লব করছেন, অভ্যুত্থান ঘটেছেন, বিপ্লব। ফ্রান্সে আপনার বিপ্লব হয়েছে, সেখানে তো কয়েকবার ইয়ে হয়েছে, আপনার সরকারের সংবিধান চেঞ্জ হয়েছে। আপনি তো বিপ্লব করেন নাই, তখন তো আর্মির কাছে দৌড়াইছেন, আর্মি লয়ে আছে বঙ্গভবনে, আপনি ওত নিছেন, রেফারেন্স নিছেন, সব করছেন, অভ্যুত্থান। তখন বিপ্লব ঘোষণা করে সব চেঞ্জ করে দিতেন। এটা তো সমাজতান্ত্রিক বিপ্লবও হয় নাই। সুতরাং আপনাকে এটাকে বহন করতে হবে, বহন করতে হবে। এই রনি ভাই, আপনি তো আইনের ছাত্র, এই যে সংশোধন নিয়ে, সংবিধান সংশোধন বিশেষ কমিটি সরকার গঠন করতে চায়, তারা 12 জনের নাম ঠিক করেছে, বিরোধী দল থেকে 5 জনের নাম চাওয়া হয়েছিল, তারা এখন পর্যন্ত নাম দেয়নি, যদিও দলীয়ভাবে জানানো হয়েছে তারা এই কমিটিতে তারা যাবে না, তারা সংবিধানের সংস্কার চায়। তাহলে এই সংকটটার সমাধান কি হবে? অন্যদিকে 11 দলীয় জোট আন্দোলনের ঘোষণা দিয়েছে, জামাতের আমির বলছে তারা যৌক্তিক দাবি জানিয়ে যাবে, আন্দোলন চলবে, তবে বিদ্রোহ হবে না। ফার্স্ট থিং হলো যে যুদ্ধের ময়দানে বা রাজনীতির ময়দানে সমঝোতা এবং কথা রাখা এটা পবিত্র আমানত। আপনি যে কোনো পরিস্থিতিতে পড়েন না কেন, পড়ে আপনি একটা কথা দিয়েছেন, কথা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই কথা আবার পরবর্তীতে উল্টিয়ে দিলেন, আপনাকে প্রকৃতির শকুন মনে করা হবে, শেয়াল মনে করা হবে। ইউ উইল নেভার বি রয়্যাল বেঙ্গল টাইগার। আর আপনাকে যদি সত্যিকার রয়্যাল বেঙ্গল টাইগার হয়, তাহলে আপনি যে কোনো অবস্থায় যে কথা বলেছেন ওই কথা মৃত্যু পর্যন্ত আপনাকে পালন করতে হবে। দিস ইজ ওয়ান। এখানে সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বলেছেন, এটা সভ্য সমাজের কথা নয় যে আমরা ওই সময়টাতে বিপদে পড়ে নির্বাচন যেন ভণ্ডুল না হয় এই জন্য এই কাজগুলো করেছি, আমরা কৌশল করেছি। এবং সে কথা জাতির সামনে তুলে ধরছেন, পুরো জাতিকে তিনি প্রতারক, কাপুরুষ হিসাবে, এই জাতির যে একটা ন্যাশনাল ক্যারেক্টার, যে দল প্রায় 48% ভোট পেয়ে আজ ক্ষমতা চালাচ্ছে, সেই দল প্রকাশ্যে বলছে আমি প্রতারণা করছি, আমি দেশের সাথে এই কাজগুলো করছি। এরকম একটা সিঙ্গেল নজির ইভেন আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখাতে পারবেন না। ওখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই দেখেন যেই জায়গাতে বিশ্বাসঘাতকতা হয়েছে, প্রথম মহাযুদ্ধে যেই জায়গাতে বিশ্বাসঘাতকতা হয়েছে, সেই জায়গাতেই কিন্তু যুদ্ধ লেগেছে এবং এখন পর্যন্ত সেই বিভেদ বিসংবাদ সেই জায়গাগুলোতে চলছে। কাজেই আমি মনে করি যে এখানে আইনে কি আছে বা নাই, ব্রুট মেজরিটি আছে, সংসদ সব কিছু করতে পারে। সংবিধান সংসদ জুলাই সনদের ব্যাপারে যে কথাগুলো অ্যাগ্রি করা হয়েছে, এখানে কোনো প্রতারণা করা চলবে না। যদি প্রতারণা করা হয় এর দায় দায়িত্ব বিএনপিকে, জামাতকে, সমস্ত রাজনৈতিক দলকে খুব মারাত্মকভাবে পে করতে হবে। আলটিমেটলি যারা গেছে তারা ফিরে আসবে, এটা আপনি লিখে রাখেন। এরা যদি এই পরস্পরের সাথে বিশ্বাস ভঙ্গ করে, মুনাফিকি করে, একে অপরকে ঠকায়, তাহলে আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসবে। আর যদি তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাগুলো দেখায়, তাহলে একটা সার্টেন লিমিট পর্যন্ত তারা চলতে পারবে, যদি তারা সফল হয়। যদি তারা ব্যর্থ হয় সেটা আলাদা কথা, কিন্তু যদি তারা যত উন্নয়ন করুন, যত বাংলাদেশ ডলারে পরিপূর্ণ করে ফেলুন, কিন্তু তাদের অবস্থা এই শুধুমাত্র এই বিশ্বাসভঙ্গের কারণে। কেননা রাজনীতি, রাষ্ট্র ক্ষমতার সিংহাসন কখনো এই বিশ্বাসভঙ্গ এটা অ্যালাউ করে না, এটা হজম করতে পারে না, প্রকৃতিও করে না, রাজনীতি করতে পারে না। ফিজিক্স মানে যেমন আমাদের সব কিছু যেখানে বস্তু আছে সেখানে তো ফিজিক্সের আইন আছে, রাজনীতিরও তো একটা ল আছে, সেই রাজনীতির ল আছে, ম্যাথমেটিক্স আছে, ডিকশনারি আছে। সেই ডিকশনারিতে কোনো অবস্থায়, এখানে লন্ডনে বসে তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কথাগুলো হয়েছে, প্রত্যেকটা কথা তারেক রহমান সাহেবকে আল্লাহকে হাজির নাজির জেনে পালন করতে হবে।
পর্দার আড়ালে যে সমস্ত কথা টেবিলে বসে, আজ ধরেন আমেরিকার এই যে আপনি চুক্তি মানতে বাধ্য হচ্ছেন, বিকজ পিছনে আপনার আমেরিকার একটা ফোর্স আছে, আপনি বাধ্য হচ্ছেন, আমাদের টাকা নাই পয়সা নাই, $3.5 বিলিয়ন চুক্তি করতে বাধ্য হচ্ছেন কেন? আর আপনি জামাত এখন ক্ষমতা হারিয়েছে, ইউনূস সাহেব ক্ষমতা হারাইছে, আপনি এখন তাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরাবেন। ইটস নট আ ফেয়ার। পারলে আমেরিকার সাথে দাপট দেখান, বাহাদুরি দেখান, দেখি কেমন পারেন। পারলে ভারতের সাথে একটু দাপট দেখান। সেটা পারছেন না। যেই লোক আপনি রাষ্ট্র ক্ষমতায় বসে, আমরা বাংলাদেশি, আমি টকশো করি, আজিজ ভাই টকশো করি, আপনি এখানে উপস্থাপন করেন, আমাদের সাথে বাহাদুরি দেখাতে কোনো লাভ নাই। তো এই যে জিনিসগুলো আছে, বাহাদুরি দেখাবেন তো সবার সাথে দেখাবেন। জুলিয়াস সিজার হবেন তো একেবারে সেই বাপের বেটার মতো দ্য ব্যাটেল অফ ক্যাননাইতে যাবে। বিএনপি তো বলছে তাদের সঙ্গে অন্তহীন প্রতারণা করা হয়েছে। না, তাদের সাথে কোনো প্রতারণা করা হয়নি, কোনো প্রতারণা করা নেই। তারা স্ট্রেট তখন মানে ওই সময় সালাউদ্দিন সাহেবের দেখেন, সে মাথা নুইয়ে হাত নিচু করে যখন সে হ্যান্ডশেক করেছে জামাতের আমিরের সঙ্গে কিংবা নাহিদ ইসলামের সঙ্গে, সালাউদ্দিন সাহেব তো উঁচা লম্বা মানুষ, সে ওই একটা ব্যালেন্স রক্ষা করেছে এবং কথা ওইভাবে বলেছে। বরং সালাউদ্দিন সাহেব তার নিজের যে এখনকার যে চরিত্রটা, সেইটা সে গোপন রেখে তাদের সঙ্গে সে মানে মাইল্ড হওয়ার চেষ্টা করেছে, তাদেরকে বিভ্রান্ত করেছে। তারা সালাউদ্দিন সাহেবকে বিশ্বাস করেছে। তারা তো স্ট্রেইট, তারা বলছে আমরা বিজয়ী হয়েছি, আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি, আমরা হলাম গিয়ে এই মানে বিপ্লবের ধারক, আমরা যেভাবে বলবো সেইভাবে চলবে। আপনি বলেন সেগুলো অন্যায়, সেটা আলাদা প্রসঙ্গ। তারা বলছে আমরা বিজয়ী 71 বাদ, এখন নতুন করে রিসেট বাটন চাপবো, আমরা নতুন করে সব কিছু করবো, সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা। তো এই কথাগুলো তো তারা তো প্রতারণা করেনি, তারা জাতির সামনে প্রকাশ্যে বলেছে। আমরা যারা ওই সময়টাতে নিজেদের মনের মধ্যে একটা রেখে তাদের সাথে কমপ্লাই করে তাদেরকে এই একটা ইলেকশনের একটা জায়গাতে নিয়ে এসছি, এটা এই কৌশলে বিজয়, পৃথিবীতে কোথাও এই বিজয় স্থায়ী হয়নি। এটা হলো এক কথা। 2 নম্বর হলো যে আমি প্রথম পার্টে যেটা বলতে পারিনি, দেখেন আমেরিকার সঙ্গে চুক্তি যেটা হয়েছে, এই চুক্তিটি বাতিল করা বিএনপির জন্য 1 মিনিটের বিষয়। বিএনপি এখন যেই জিনিসটা মনে করছে তাদের ক্ষমতায় থাকতে হবে, তারা ভয় পাচ্ছে ইত্যাদিতে, আমেরিকা না জানি কী করে ফেলবে। কিন্তু দেশের মানুষ যদি তাদের পক্ষে থাকে তাহলে আসলে আমেরিকা তাদেরকে কিছুই করতে পারবে না। এই চুক্তি বাতিল করা তাদের জন্য 1-2 বিষয়, জাস্ট 1-2 বলবে এখন আমি বাদ, সঙ্গে সঙ্গে কেউ করতে পারবে না। বরং এটা তারা যদি এই সাহসটা দেখাতে পারে, তারা যেখানে যে অবস্থায় থাকবে না কেন কিয়ামত পর্যন্ত তাদেরকে কিন্তু মানুষজন স্মরণ করবে। আপনি দেখেন শেখ হাসিনা আউটস্টেট হয়ে গেছে, আউটস্টেট হওয়ার পরে লোকজন বলছে যে সে সেন্ট মার্টিন দেয়নি। আপনি তো এটা অস্বীকার করতে পারবেন, সে তো বলে গেছে সেন্ট মার্টিন দেয়নি। তো এখন এই যে দেশের দুর্ভিক্ষ আসবে সেই কথাগুলো সে বলে গেছে। এখন এই যে বিএনপি যদি আপনি প্রেজেন্ট রাজনীতি করেন, একটা সময় বিএনপিকে নিয়ে লোকজন বলবে যে এই সেন্ট মার্টিন সে দিয়েছে, অথচ সে যদি বলে যে নো, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, পূবের সাথে পশ্চিম, আমার বাবা যুদ্ধ করেছে, এই ভূমির একটা ভূখণ্ড কোনোদিন কোনো অবস্থা যাবে না, মাথা নোয়াবো না, আমি 17 বছর ক্ষমতায় থাকিনি, কি হয়েছে আমার, আমি কি মরে গিয়েছিলাম, আমি দরকার হলে আবার 17 বছর নির্বাসনে চলে থাকবো, কিন্তু এই দেশ আমি কারো হাতে দেবো না। আগামীতে দেখবেন যে তার মেয়ে জাইমা রহমান দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। কিন্তু কোনো অবস্থাতে দেখা যাচ্ছে আপনি এমন একটা কাজ করলেন, আলটিমেটলি পরবর্তী জেনারেশনকে আপনি আলটিমেটলি ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। জি আজিজ ভাই, তাহলে কি জুলাই সনদ নিয়ে বিএনপি কি তাদের যে পলিটিক্যাল কমিটমেন্ট সেটা কি আসলে না, পলিটিক্যাল কমিটমেন্ট না। সালাউদ্দিন সাহেব যেটা বলছে এটা 2/3 মেজরিটির গরমে বলছে। জুলাই সনদে অলরেডি বলা আছে, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে বিএনপির, সেটা কিন্তু রেয়াত পাইছে। ওখানে আলী রিয়াজ সাহেব ঐক্যমত কমিশন লিখে দিছে যে ইশতেহারে, এবং ইশতেহারে প্রত্যেকটা জিনিস বিএনপি দিয়েছে, ইশতেহারে যেটা দিয়েছে। সুতরাং জুলাই সনদ ধরেন লিগেল না ইললিগেল এটা না বললেও চলে। তিনি যদি স্টেট বলতেন যে এটা তো আমরা বাস্তবায়ন করব বলি নেই, তারা যে আগাগোড়াই বলছে যে আমরা যে জুলাই সনদ স্বাক্ষর করেছি তা আমরা অক্ষর অক্ষরে পালন করব, ওই জায়গা ঠিক থাকলেও হতো। উনি কেন বলেছে আমরা চালাকি করছি, নির্বাচন দিবে না যদি নির্বাচন না হয়? তো এটা তো বলা ঠিক হয় নাই তার। এটা হলো 2/3 মেজরিটির গরমে বলছে। আমার বক্তব্য হচ্ছে তার তো রেয়াত দেওয়াই আছে। নোট অফ ডিসেন্ট যেখানে আছে সেখানে তো যেটা স্বাক্ষর করেছে সেখানে তো গণভোট হয়েছে, সেখানে তো নোট অফ ডিসেন্ট ছিল না। যেখানে নোট অফ ডিসেন্ট বিএনপি দেয়নি এরকম কয়েকটা অধ্যাদেশও তো বাতিল করেছে। বাতিল না, এটা টাইম, তারা তো প্রেস কনফারেন্সে বলেছে, সেটা বলতো যে ল্যাপস করেছে, ওরা বলছে তোরা যে আরও শক্তিশালী করে ধরেন 133টা আপনার হয়েছে, অধ্যাদেশ হয়েছে। রনি ভাই জানে, এমপি ছিল। আপনি বলেন প্রত্যেকটা মিনিস্ট্রির ড্রাফটিং সেল আছে, ওই সেলের ভিতরে জয়েন্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি হেডেড একটা ড্রাফটিং সেল আছে। তারা আইন বিশেষজ্ঞ, তারা প্রত্যেক দিন যদি ভাগ করেন দেখছি 4.06%
6% ইয়া অধ্যাদেশ লিখতে হয়, জারি করতে হয়। ওনারা যে সঠিক লিখেছে এমন তা, আইন তো দৈনিক দৈনিক সংশোধন করতে পারবেন না, সবগুলোই তো কমিটি দিয়ে রিভিউ করবে। তো কমিটি তো 12 জনের প্রস্তাব দিচ্ছে, বিরোধী দল আসতেছে না। আবার যেটা বলা হয়েছে যে ধরেন জ্বালানি তেলের সংকট নিয়ে 50-50 5 কমিটি করছে, সেটাতে এগ্রি করছে, কিন্তু বৈঠকে বসে না, বলে যে আন্দোলনে আবার আমরা বিদ্রোহ করব না। বিদ্রোহ করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে, বহাল রেখে সন্ত্রাস বিরোধী আইন করেছেন। এটা একটা ওপেন এন্ডেড আইন, আপনি খেয়াল করে দেখেন। আপনি বিদ্রোহ করার সুযোগ কোথায়? তখন তো জামাত ইসলাম বসেছিল, এনসিপি সংসদের বাইরে আসছিল, কিন্তু জামাত ভাবছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আমাদের পোয়া বড়, তাহলে বিএনপি একা পড়ে গেল পলিটিক্সে। তো সুতরাং ওখানে বসেছিল। এখন তো নিষিদ্ধ হয়েছে, আপনি বিদ্রোহ করেন, বিদ্রোহ করলে গরম পানি আছে, ঠান্ডা পানি আছে, সাউন্ড গ্রেনেডার আছে, টিয়ার গ্যাস আছে, জেলখানা আছে, প্রয়োজনে নিষিদ্ধ আছে। নিষিদ্ধ যেটা হওয়ার কথা না। আপনি দেখেন 5ই আগস্টের পরে 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট করছিল আওয়ামী লীগ। সেই স্পেশাল পাওয়ার অ্যাক্টে যদি কাউকে গ্রেপ্তার করা হয়, তাহলে সে কোর্টও তাকে বেল দিতে পারে না। এরকম 80% গ্রেপ্তার হয়েছিল। এখন যে আইন করলেন, ধরেন আওয়ামী লীগ, রনি ভাই বললেন না আওয়ামী লীগ তারা ফ্যাসাদ করলে আওয়ামী লীগ আসতে পারে, কারণ আওয়ামী লীগ 50 বছর পরে আসলো, 10 বছর পরে আসলো, ফিরে আসলে তো বিএনপিকেও নিষিদ্ধ করতে পারে। তো সুতরাং এই ধরনের কালো আইন তো করা ঠিক হয় নাই। যে আইন সবার উপরে বর্তাতে পারে, প্রয়োগ হতে পারে, এই আইন তো করা ঠিক হয় না। এখন আপনি আগে বিএনপি তো বলছে যে আমরা কোনো দলের নিষিদ্ধ চাই না। হ্যাঁ, আমিও বলছি যে গণতন্ত্র যেহেতু চাই, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ চাইতে পারে না। রাজনৈতিক দল রাজনীতি দিয়ে মোকাবেলা করবে। হ্যাঁ, কিন্তু এখন যদি এই যে আইনটা করলেন, এই আইনটা তো সবার জন্য প্রয়োগ হতে পারে, এই আইন তো ঠিক হয় না। এই যে শেষের দিকে আজিজ ভাই বললেন যে আওয়ামী লীগ যে কার্যক্রম নিষিদ্ধের যে আইনটি পাশ হয়েছে এটা কি কালো আইন? হ্যাঁ, কালো আইন আইন তো বটেই, বলছেন। সবচেয়ে খারাপ আইন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিবেদন কয়েকদিন আগে দেখলাম। তারা প্রতিবেদনে বেশ কিছু বিষয় বলেছেন। তারা বলেছেন যে আওয়ামী লীগের বিশাল সমর্থন গোষ্ঠী থাকায় দলটিকে স্থায়ীভাবে রাজনীতির বাইরে রাখা টেকসই হবে না বলে মনে হয়। এটি অস্থিরতা ও সহিংসতার দিকে ঠেলে দিতে পারে। এটি একটি দিক। প্রতিবেদনে এও বলা হচ্ছে যে নেতৃত্বের পরিবর্তনের বিষয়টি বিএনপির জন্য আওয়ামী লীগের আইনি বৈধতা ফিরিয়ে দেওয়ার কাজটা সহজ করতো। যদি আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন হতো তাহলে বিএনপির জন্য সহজ হতো আওয়ামী লীগের আইনি বৈধতা ফিরিয়ে দেওয়ার বিষয়টি। আসলে কি তাই? প্রথমত এটা কালো আইন, এটা করা ঠিক হয়নি। একটা উদাহরণ আমি বলি, আমি তো আওয়ামী লীগের একদম ঘরের মধ্যে লোক ছিলাম, আর বিএনপির ঘরের মধ্যে আছি এখনো পর্যন্ত। এই দুটো দলের একেবারে টপ অফ দ্য লেভেল আমি দেখেছি। তারেক রহমান সাহেব বা বেগম জিয়া আওয়ামী লীগ সম্পর্কে কী চিন্তা ভাবনা করেন সেটা আমি জানি। আর শেখ হাসিনা এই জিয়া পরিবার সম্পর্কে কী চিন্তা করে সেটাও আমি জানি। তো এখন তারেক রহমান সাহেব শেখ হাসিনা সম্পর্কে যদি ঘৃণা করেন 1%, শেখ হাসিনার ঘৃণা ছিল 100%, একদম 100%। আমি একটু সাক্ষী দিচ্ছি। এই 100% থাকার পরেও তার হাতে কিন্তু অনেক স্কোপ ছিল, সে কিন্তু বিএনপিকে নিষিদ্ধ করতে পারতো। এই যে আজকে বিএনপি যে কাজটা করছে সেই কাজটা শেখ হাসিনাও করতে পারতো, সে কেন করেনি? তার কিন্তু জামাতের ব্যাপারে তার ভীষণ রকম অ্যালার্জি ছিল। জামাতকে সে এতটা ঘৃণা করতো, জামাত আওয়ামী লীগকে যতটা ঘৃণা করে তার চেয়ে কোটি কোটি গুণ ঘৃণা করে শেখ হাসিনা। যদি শেখ হাসিনার সামনে অপশন দেওয়া হয় যে আপনি ইঁদুরের বিষ খেয়ে মারা যাবেন, গলায় দড়ি দিয়ে মারা যাবেন, আর বিনিময়ে যে আপনার চোখের সামনে জামাতের একজন বেঁচে থাকবেন, জামাতের একজন লোক প্রধানমন্ত্রী হবে, আপনি শুধু দেখবেন, আপনি শুধু বসে বসে দেখবেন আর কিচ্ছু করতে হবে না। এই দুটো অপশনের মধ্যে শেখ হাসিনা আগে বলবে গিভ মি ইন্দুরের বিষ, আমাকে ইন্দুরের বিষ দাও অথবা গলায় দড়ি দিয়ে আমি এখন মরে যাব। সেই জামাতকে সে এক্সিকিউটিভ ক্ষমতা করছে, কিন্তু সংসদে আইন পাশ করে কিন্তু সেই জামাতকে নিষিদ্ধ করেনি। এবং এটা হলো তার পলিটিক্যাল ম্যাচুরিটি। এই ম্যাচুরিটির কারণে কী হলো, সে যদি নিষিদ্ধ করতো তাহলে আজকে এই যে আমরা এই কথাগুলো বলতে পারতাম না যে জামাতকে, বিএনপিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কেন। আগামীতে যদি আওয়ামী লীগ ফিরে আসার পরের দিন যদি জামাতকে, এনসিপিকে এবং বিএনপিকে নিষিদ্ধ করে, কথা বলতে পারবো আমরা? উই ক্যানট টক, বিকজ তাদের সাথে এই জিনিসগুলো করা হয়েছে। এই জিনিসগুলো আসলে আজিজ ভাই যেটা বললেন এটা ভালো না। রাজনীতি হলো মানুষের হিউম্যান বিহেভিয়ার এবং চিন্তার সর্বোচ্চ জায়গা। এখানে আমি কথা বলবো, আপনি কথা দিয়ে মোকাবেলা করবেন, আমি লিখবো, আপনি আমার লেখা দিয়ে মোকাবেলা করবেন, আমি শক্তি দেখাবো, আপনি আমার সাথে শক্তি দেখাবেন, যেই রকম আমি দেখাবো আমার সাথে হুবহু সেম জিনিস। এখন আমি আপনার কাছে আসছি কলম নিয়ে, আপনি বললেন যে না,
রনি সাহেব আপনার কলম ভার্সেস আমার কোদাল দিয়ে আপনি আমার সাথে মারামারি করবেন, আমি কলম নিয়ে করছি। আমি আপনার সঙ্গে কথাবার্তা বলতেছি, আপনি বলবেন যে আপনি কথা বলেন ভালো, আপনার কথা আছে, আমার তলোয়ার আছে, আমি তলোয়ার দিয়ে কথার জবাব দেব। এটা রাজনীতি হয় না, এটা জঙ্গলের আইন বলা হয়। এখন যেটা আছে যে আওয়ামী লীগকে আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, জামাতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, এবং এই আমরা যখন এই প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে ফেলি, তখন আমরা এই ধরনের কালো আইনের দিকে যাই, অথবা আমরা নিজেদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি। বিএনপি একটা জনপ্রিয় দল, 35% লোক দেশের বিএনপি করে, এতগুলো ভোট পেয়েছে। এটা আপনি যে যত ইঞ্জিনিয়ারিং কথা যত কিছুই বলেন না কেন, হয়তো সিট 2-4টা কম বাড়তো কমতো, কিন্তু যেইভাবে নির্বাচন দেন না কেন, এবং যদি আমি বলি যদি এটা 2024 সনের ডিসেম্বর মাসে নির্বাচন হতো, বিএনপি 280টা সিট পেত, আওয়ামী লীগ হায়েস 8 থেকে 10টা সিট পেত, এর বেশি পেত না। সেই বিএনপি কেন নিজেদের প্রতি আস্থা রাখতে পারছে না? সেই বিএনপি কেন এখন পর্যন্ত জনগণের প্রতি আস্থা রাখতে পারছে না? যে তারা এই দেশের একেবারে অলিতে গলিতে মাটির সঙ্গে তাদের সম্পর্ক আছে, তাদেরকে না আইন করে, একটা কালো আইন করে প্রতিপক্ষের সাথে লড়াই করতে হবে। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, আমি এটা বুঝি না। 1 মিনিট সময় আছে, এক যদি কিছু মিনিট যোগ সময় করতে চান। আমি বলি, নেপালে ইলেকশন হয়ে গেছে, সেখানে ছাত্রদেরকে প্রথমে কার্কি এসে প্রধান বিচারপতি ছিল, সে দায়িত্ব নিয়েছে, ছাত্ররা আসছে বলছে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাও, আমি 6 মাস পরে ইলেকশন দিচ্ছি, ইলেকশন করে দেখো জনগণ যারা ভোট দেয়, আমরা বাংলাদেশ হতে পারবো না। বাংলাদেশ হয় নাই, নির্বাচন দিয়েছে। এই পরিস্থিতি তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সে কিন্তু নির্বাচন ছাড়তে চায় নাই, সব কিছুতে ঠেলতে ঠেলতে 18 মাস নিয়ে আসছে। 18 মাসে নিয়ে এসে এখন প্রশ্ন উঠছে 18 মাস পরে কেমন নির্বাচন হলো বলেন? আমাদের সংবিধান বহাল আছে, সংবিধানের কোন ধারায় আছে 18 মাস পরে নির্বাচন করতে পারবেন? তাহলে এটাও তো রেটিফাই করতে হবে, সংসদেই রেটিফাই করতে হবে, নাহলে তো সরকার অবৈধ হবে। তো সুতরাং আপনি বলেন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যত সমস্যা তার সরকার তৈরি করে দিয়ে গেছে, এই সমস্যা এখন টানতে হবে, কিন্তু সেখানে বিএনপিকে আরও বেশি ম্যাথমেটিক্যাল, আরও বেশি পরিকল্পিত হইতে হবে। এখন আমি এই জন্য বলবো এই আইনটি ওপেন এন্ডেড, যে আইনে তারাও ধরা পড়ে, এই ধরনের আইন করা ঠিক হয় বলে মনে হয় না। রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত ছিল। জামাত যেমন সিচুয়েশন আছে কোন শেষ। দুজনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।